আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ভূগোল বইয়ের সপ্তম অধ্যায়ের অনুশীলন থেকে তোমাদেরকে যে সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, একই সাথে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান করে ফেলব। তো চলো শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো তোমরা যদি তোমাদের এই অধ্যায়ের অনুশীলনে চলে আসো, সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে কিন্তু কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তো দেখো, 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে জনসংখ্যা বণ্টনের কোনটি অপ্রাকৃতিক প্রভাবক? উত্তরটি হবে ক নম্বর অর্থনৈতিক। 2 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো কোন সম্পর্কটিকে কাম্য জনসংখ্যা বলা হয়? উত্তরটি কিন্তু হবে খ নম্বর মানুষ ও ভূমির তারতম্য। এরপর দেখো 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি চিত্র দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, তো এই চিত্র থেকে তোমাদেরকে 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে মানচিত্রে কিউ চিহ্নিত অঞ্চল থেকে আর চিহ্নিত অঞ্চলে অভিগমনের কারণ কি? উত্তর কিন্তু হবে ক নাম্বার 1 ও 2। এরপর 4 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে মানচিত্রের পি চিহ্নিত অঞ্চলে জনসংখ্যা ঘনত্ব কম হওয়ার কারণটা কি কি? উত্তরটি কিন্তু এখান থেকে ঘ নাম্বার হবে ভূমির বন্ধুরতা, অউন্নত যোগাযোগ ব্যবস্থা, অউন্নত কৃষি ব্যবস্থা। এরপর আমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা সর্বপ্রথম সৃজনশীল প্রশ্নের উত্তরটি একটু দেখে ফেলি। 1 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে অভিবাসন কি? উত্তর, কোনো স্থান থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে আসাকে অভিবাসন বলে। খ নম্বরে বলা হচ্ছে শরণার্থী বলতে কি বোঝায়? উত্তর, গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্যের কারণে বা যুদ্ধের কারণে কেউ যদি অভিগমন করে তবে তাকে বলপূর্বক অভিগমন বলে। বলপূর্বক অভিগমনের ফলে যেসব ব্যক্তি কোনো স্থানে আগমন করে ও সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগ মতো স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদেরকে বলে শরণার্থী। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে সম্প্রতি প্রতিবেশী দেশ মিয়ানমারের বৌদ্ধ সম্প্রদায় কর্তৃক সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা শুরু করে ফলে নিজেদের জীবন রক্ষার্থে রোহিঙ্গা মুসলমানগণ কক্সবাজারের উখিয়াতে আশ্রয় নেয়। এখান থেকে গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে কক্সবাজারে উখিয়াতে রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ কোন ধরনের অভিগমন ব্যাখ্যা করো? তো উত্তরটি দেখো, উদ্দীপকে কক্সবাজারে উখিয়াতে রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ বলপূর্বক আন্তর্জাতিক অভিগমনের আওতায় পড়ে। প্রত্যক্ষ রাজনৈতিক চাপের মুখে কিংবা পরোক্ষভাবে অর্থনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টির ফলে মানুষ বাধ্য হয়ে যে অভিগমন করে তাকে বলপূর্বক অভিগমন বলে। গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্যের কারণে বা যুদ্ধের কারণে কেউ যদি অভিগমন করে তবে তাকেও বলপূর্বক অভিগমন বলে। সম্প্রতি প্রতিবেশী দেশ মায়ানমারের বৌদ্ধ সম্প্রদায় ও সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের মধ্যে জাতিগত দাঙ্গার কারণেই রোহিঙ্গা মুসলমানগণ কক্সবাজারে উখিয়ায় আশ্রয় নেয়। তাই বলা যায় কক্সবাজারের উখিয়াতে আশ্রয় গ্রহণ বলপূর্বক আন্তর্জাতিক অভিগমন। এরপর দেখো তোমাদেরকে ঘ নম্বরে বলা হচ্ছে যে রোহিঙ্গাদের অভিগমন ওই অঞ্চলের সার্বিক পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলবে, বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, মায়ানমার থেকে মুসলিম রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়াতে অভিগমনের ফলে ওই অঞ্চলের পরিবেশের উপর বিভিন্ন ধরনের প্রভাব ফেলবে। এই পরিবর্তন তথা অভিগমনের ফলে এসব অঞ্চলে অর্থনৈতিক, সামাজিক ও জন বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হবে। রোহিঙ্গাদের আগমনের ফলে এসব অঞ্চলে ভূমি ও সম্পত্তির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, জীবনযাত্রার মান নিম্ন হয় এবং অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়। এই অভিগমনের ফলে রোহিঙ্গাদের দুর্ভোগই বেশি হয়। রোহিঙ্গাদের কক্সবাজারের প্রবেশের ফলে এ অঞ্চলে সামাজিক ও আচরণের অনেক পরিবর্তন হবে। সামাজিক অনেক রীতিনীতি এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়। এছাড়া বিভিন্ন রোগের বিস্তার ঘটবে। অধিক হারে রোহিঙ্গাদের প্রবেশের ফলে এই অঞ্চলে ওই দেশের সংস্কৃতি রপ্ত করার কারণে নিজের দেশের সামাজিক বৈশিষ্ট্য ক্ষুণ্ণ হবে। রোহিঙ্গা মুসলমানরা এ দেশে প্রবেশের ফলে তাদের মৌলিক চাহিদা সহজে মেটাতে পারে না, এমনকি তারা মানবেতর জীবনযাপন করে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা ব্যবস্থার অনুকূল পরিবেশ থেকে এরা বঞ্চিত হয়। ফলে রোগ, শোক, অভাব, অনটন এদের গ্রাস করে ফেলে। সর্বোপরি বলা যায় রোহিঙ্গা সমস্যা বর্তমান সময়ের জন্য একটি চ্যালেঞ্জ, কারণ এই সমস্যার জন্য সার্বিক পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়বে। এরপর আমরা তোমাদের এখান থেকে 2 নম্বর সৃজনশীল প্রশ্ন যেটি দেওয়া হয়েছে সেটি সমাধানটি দেখে ফেলি, চলো। তো 2 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে কিন্তু একটি চিত্র দেওয়া হয়েছে, তাই না? তো এখান থেকে আমরা ক খ গ খ প্রশ্নচারটির উত্তর পর্যায়ক্রমে একটু দেখে ফেলি, চলো। তো এখান থেকে ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো, ক নম্বর প্রশ্নে তোমাদেরকে কিন্তু বলা হচ্ছে আচ্ছা, ক নম্বর প্রশ্নটা তোমাদেরকে বলা হচ্ছে যে সাধারণ জন্মহার কাকে বলে, তাই না? আমাদের এখানে একটু ভুল হয়েছে, এটা তোমরা একটু ঠিক করে নিও। যে কোনো বছর
কোনো বছরের জন্মিত সন্তানের মোট সংখ্যাকে উক্ত বছরের মধ্যকালীন মোট জনসংখ্যাতে ভাগ করে যে জন্মহার পাওয়া যায় তাকে সাধারণ জন্মহার বলে। হ্যাঁ, তোমরা একটু ক নম্বর প্রশ্নটি একটু ঠিক করে নিও। খ নম্বর বলা হচ্ছে অতি জনাকীর্ণতা ব্যাখ্যা করো। জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ অল্প থাকলে তাকে অতি জনকীর্ণতা বলে। অতি জনাকীর্ণতার ফলে মোট উৎপাদিত সম্পদের পরিমাণ তথা মাথাপিছু উৎপাদিত সম্পদের পরিমাণ অল্প হয়, যা মাথাপিছু উৎপাদন ও ভোগের পরিমাণ হ্রাস করে। আচ্ছা, তো এটা ছিল অতি জনাকীর্ণতা ব্যাখ্যা করার খ নম্বর প্রশ্নের উত্তরটি। এরপর আমাদের গ এবং ঘ নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো, গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে মানচিত্রে পি চিহ্নিত অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব অধিক হওয়ার প্রাকৃতিক কারণ বর্ণনা করো। উত্তরটি দেখো, মানচিত্রের পি চিহ্নিত অঞ্চলটি হচ্ছে ভারত। এই অঞ্চলটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার অধ্যুষিত দেশ। এই অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব অত্যাধিক। এই অধিক জনসংখ্যা হওয়ার কিছু প্রাকৃতিক কারণ রয়েছে, যেমন ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, পানি ও খনিজ সম্পদ। মানুষ স্বভাবতই সমভূমি অঞ্চলে যেখানে কৃষি শিল্প গড়ে তোলা যায় সেখানে বসবাস করতে চায়। তাই পৃথিবীর সমভূমি অঞ্চলের ঘনত্ব সবচেয়ে বেশি। এ কারণে গঙ্গা উপত্যকা তথা ভারতে জনবসতির ঘনত্ব অনেক বেশি। আবার জলবায়ুর প্রভাব জনবসতির বন্টন নিয়ন্ত্রিত করে। চরমভাবাপন্ন জলবায়ুর চেয়ে সমভাবাপন্ন জলবায়ুতে মানুষ বসবাস করতে পছন্দ করে। ভারতে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে বলে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। মৃত্তিকার উপর জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে। উর্বর মৃত্তিকা কৃষিকাজের উপযুক্ত হওয়ায় এ সকল অনালে জনসংখ্যার ঘনত্ব বেশি হয়। গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় তথা ভারতে এ কারণে জনসংখ্যার ঘনত্ব বেশি। পি তথা ভারতে সুপেয় পানি ও খনিজ সম্পদ থাকার কারণেও এ অত্তালে জনসংখ্যার ঘনত্ব বেশি। সর্বোপরি বলা যায় পি স্থানে তথা ভারতে আচ্ছা, এখানে বানানটা একটু ভুল হয়েছে। হ্যাঁ, ভারতে এ এলাকাতে উল্লেখিত প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে জনসংখ্যা ঘনত্ব অত্যাধিক। ভারতে এ আলে উল্লেখিত, তাই না? আচ্ছা, এরপর ঘ নম্বর দেখো, বলা হচ্ছে কিউ ও আর চিহ্নিত অঞ্চল দুটির মধ্যে জনসংখ্যার ঘনত্ব তারতম্য বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, চিত্রে উল্লেখিত কিউ ও আর অঞ্চল দুটি হচ্ছে যথাক্রমে রাশিয়ার সাইবেরিয়া এলাকা এবং কানাডা অঞ্চল। এই দুটি অঞ্চলের মধ্যে অনসংখ্যার ঘনত্ব ব্যাপক। অনসংখ্যার এখানে জনসংখ্যা, একটু বাংলা ঠিক করে নিও। হ্যাঁ, আচ্ছা, ঘনত্বের ব্যাপক তারতম্য লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপর দেখো, কিউ অঞ্চল তথা রাশিয়ার উত্তর অঞ্চলেই সাইবেরিয়া অঞ্চল। এই অঞ্চলের প্রকৃতি বন্ধুর প্রাকৃতিক এবং উত্তর অঞ্চলে হওয়ায় অত্যাধিক ঠান্ডা বায়ু প্রবাহের কারণে এই অঞ্চল কৃষিকার্য হয় না বললে চলে। ফলে এই অঞ্চল জনসংখ্যার ঘনত্ব খুবই কম। আবার এই অঞ্চল সমুদ্র সমতল থেকে অনেক দূরে হওয়ায় এবং উত্তরের হিমশীতল বায়ু ও পর্বতের শৃঙ্গে জমাকৃত বরফ থাকায় এই অঞ্চলে চরমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। এই কারণে এই অঞ্চলে হিমশীতল ধরনের কিছু পশুপালন করা হয়। তাছাড়া এই অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব খুবই কম, অর্থাৎ জনসংখ্যা প্রায় বিরল। আর অঞ্চল তথা কানাডা অঞ্চলে ভূপ্রকৃতি সমতল ভূমি হওয়ায় এখানে কৃষিকাজ করা হয়। ফলশ্রুতিতে এই অঞ্চলে জনবসতির ঘনত্ব লক্ষ্য করা যায়। তাছাড়া এই অঞ্চল সমুদ্রের নিকটবর্তী হয়, সমুদ্র বায়ু প্রবাহিত হয়। এই বায়ুর সাথে জলীয় বাষ্প মিশ্রিত থাকায় এই অঞ্চলে বৃষ্টিপাত হয়, ফলে কৃষিকাজে সম্বলিত হয়। এছাড়া এই অঞ্চলের আবহাওয়া সমভাবাপন্ন হওয়ায় এখনও এখানে জনবসতির ঘনত্ব বেশি। মূলত কিউ অঞ্চল প্রতিকূল অবস্থা বিরাজ করায় জনসংখ্যা কম। পক্ষান্তরে আর অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির অনুকূল অবস্থা বিরাজ করায় এই অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি। অর্থাৎ উক্ত অঞ্চল দ্বয়ের মধ্যে জনসংখ্যার ঘনত্ব ব্যাপক তারতম্য প্রতীয়মান হয়। এবার তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো, তোমাদের এখান থেকে কিন্তু বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা যদি তোমাদের বইয়ের এই অনুশীলনে দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে প্রায় 5টি, তাই না? তো চলো আমরা একটু ধাপে ধাপে প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি। বলা হচ্ছে 1 নম্বরে, জনসংখ্যার কাঠামো কাকে বলে? উত্তর, কোনো একটি নির্দিষ্ট দেশের বা অঞ্চলের জনসংখ্যার গঠনগত বৈশিষ্ট্যকে জনসংখ্যার কাঠামো বলে। এটি মূলত জনসংখ্যার গুণগত দিক প্রকাশ করে। বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, ধর্ম, ভাষা, শিক্ষা এবং পেশার ভিত্তিকে যখন মোট জনসংখ্যাকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয় তখন তাকে জনসংখ্যা কাঠামো বলা হয়। একটি দেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার জন্য ওই দেশের জনসংখ্যা কাঠামো, যেমন কতজন শিশু, কতজন কর্মক্ষম ব্যক্তি বা কতজন বৃদ্ধ সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। এরপর খ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে কি, দেখো, যে জনসংখ্যা পিরামিড বলতে কি বোঝায়? কোনো দেশের জনসংখ্যার বয়স ও লিঙ্গভিত্তিক বিন্যাসকে যখন একটি বিশেষ জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে জনসংখ্যা পিরামিড বলে। এর উলম্ব রেখায় অর্থাৎ ওয়াই অক্ষ বয়সের শ্রেণী, যেমন 0 থেকে 4 বা 5 থেকে 9 বছর, এবং আনুভূমিক রেখার এক্স অক্ষ জনসংখ্যার সংখ্যা বা শতাংশ দেখানো হয়। সাধারণত পিরামিডের বাম দিকে পুরুষ এবং ডান দিকে নারীর সংখ্যা দেখানো হয়। এই চিত্রের মাধ্যমে একটি দেশের জন্মহার, মৃত্যুহার এবং নির্ভরশীল জনসংখ্যার
অনুপাত খুব সহজেই অনুধাবন করা যায়। এরপর 3 নম্বর প্রশ্নের মধ্যে বলা হচ্ছে কার্যকর ভূমি কাকে বলে। একটি দেশের মোট ভূখণ্ডে যে অংশটুকু মানুষের জীবন ধারণের জন্য সরাসরি ব্যবহৃত হয় এবং যেখান থেকে অর্থনৈতিক সম্পদ আহরণ করা সম্ভব তাকে কার্যকর ভূমি বলে। সহজ কথায় দেশের মোট আয়তন থেকে বসবাস অযোগ্য বা চাষাবাদের অনুপযোগী এলাকা, যেমন খাড়া পাহাড়, গভীর জলাশয়, লবণাক্ত মরুভূমি বা চিরস্থায়ী বরফকৃত অঞ্চল বাদ দিলে যে জমি অবশিষ্ট থাকে তাই কার্যকর ভূমি। কোনো দেশের জনসংখ্যার ঘনত্ব বের করার সময় মোট জমির চেয়ে কার্যকর ভূমির গুরুত্ব অনেক বেশি। এবার 4 নম্বর বলা হচ্ছে অভিবাসনের আকর্ষণমূলক 4টি কারণ লিখো। তো দেখো আমি কিন্তু তোমাদেরকে এখানে 4টি কারণ খুব সুন্দর করে এবং সহজ ভাষায় লিখে দিয়েছি, তোমরা একটু ভিডিওটি পজ করে দেখে ফেলবা। এবার 5 নম্বরটাও কিন্তু আমি তোমাদেরকে এখানে করে দিয়েছি, তোমরা একটু উত্তরটি দেখে ফেলবা। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।